আসসালামু আলাইকুম সুধীর দর্শক মণ্ডলী, স্বাগত জানাচ্ছি কুমিল্লা মহানগর টেলিভিশন থেকে। আমি শান্তনু সরকার। আজকে আমরা যার সাথে কথা বলবো কুমিল্লা পরিবহন সেক্টর নিয়ে। পরিবহন সেক্টরের সাথে দীর্ঘদিন যাবত তিনি সেই 90 দশক থেকে পোড় খাওয়া মানুষ, তার সাথে কথা বলবো। আমার নাম খন্দকার কামরুল হাসান, তবে টিপু নামে সারা বাংলাদেশ ছিল। আমি পরিবহন সেক্টরে আসছি, বাস্তব কথা হচ্ছে অভাবের কারণ। আমাদের বড় সংসার, আমরা 8 ভাই বোন, সবার বড় আমি 1984 সাল থেকে পরিবহনে বাসের হেল্পার, তারপরে ট্রাকের হেল্পার, এইভাবে পর্যায়ক্রমে। আমার আব্বা একজন গ্রামের একজন আলেম। আমি 1983 ইংরেজিতে আইএসসি পরীক্ষা দেওয়ার পরে আমি যখন দেখলাম যে আমার পরিবারের, যিনি আমার বাবা, ওনার পক্ষে এককভাবে 8 ভাই বোনের সংসার চালানো সম্ভব না। তো আমি 1984 ইংরেজিতে আমি হেল্পার হিসেবে গাড়িতে চাকরি শুরু করি, প্রথমে বাসে, তারপরে ট্রাকে, তারপরে আবার বাসে। তো এইভাবে আমি 1988 ইংরেজিতে আমি ট্রাকে চান্স পাই এবং 89 পর্যন্ত আমি ট্রাক চালাইছি। তারপরে আমি 90 থেকে আমি বাস চালানো শুরু করছি উইনার গাড়ি। হ্যাঁ, উইনার পিপল যখন ঢাকা কুমিল্লা চলতো, হ্যাঁ না 20 টাকা, তারপরে 30 টাকা, সবিরে যুদ্ধের পরে যে 35 টাকা হচ্ছে তেলের দাম বাড়াচ্ছে। উইনার পিপলস আমি 2004 পর্যন্ত চালাইছি। 2005 আমি কুমিল্লা সিলেট চালাইছি। এশিয়া লাইনের প্রথম ড্রাইভার 2007 থেকে, এশিয়া এয়ারকনের প্রথম ড্রাইভার 2013 সাল থেকে। বর্তমানে আমি এশিয়া এয়ারকন সার্ভিসটার একজন লাইন সুপারভাইজার বা আমি পরিচালনার সাথে জড়িত আছি। এশিয়া এয়ারকনের সাথে এখনও জড়িত আছি প্রায় 19 বছর। পাশাপাশি আমি পরিবহনে নেতৃত্ব করি, যেহেতু আমি ছাত্র জীবনে ছাত্র রাজনীতিও করতাম। আমি কুমিল্লা জেলা পরিবহন সমিতির 938-এর সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক হিসাবে আমি দায়িত্ব পালন করি। এবং আপনি জেনে খুশি হবেন যে আমি গাড়ি চালাইয়া আমি 3 ভাইকে আমি পাস করাইছি, 1 ভাই ইঞ্জিনিয়ার, 1 বোনকে আমি পাস করাইছি, হ্যাঁ, এবং 1 ভাই আমার লন্ডনে সেটেল অলরেডি। যেহেতু শ্রমজীবীর সাথে আপনি সম্পৃক্ত, তাদের তো অনেক পাওনা জানা থাকে, তারপরে চাহিদা থাকে, এগুলি কি শ্রমজীবী মানুষের আপনারা সবসময় দিতে পারেন? জি, বাস্তবতাকে স্বীকার করতে হবে। পরিস্থিতির প্রেক্ষাপটে আমরা শ্রমিকদের যে মৌলিক অধিকার, এই মৌলিক অধিকার হচ্ছে কোনো লড়াই সংগ্রাম করছি কথা, কিন্তু আদায় করার মতন পরিবেশ আমরা পাচ্ছি না। এগুলির বিভিন্ন কারণ আছে। প্রতি বছর আমরা দেখি মে দিবস পালন হয়, এই মে দিবসের শ্রমিকদের একটা বিশাল একটা অবদান, কন্ট্রিবিউশন থাকে। সেই কন্ট্রিবিউশন শুধু মাঠ পর্যায়ে দেখা যায়, আলোচনা করতে চায়, এরপরে আপনার বাস্তবতা না, এটা তো একটা আনুষ্ঠানিকতা। শ্রমিকদের অধিকার নিয়ে বছরে একবার কথা বলা এতটুকুই, কিন্তু শ্রমিকরা যেইভাবে নির্যাতিত হয়েছে, বিশেষ করে পরিবহন শ্রমিকরা, আপনি মনে করেন রাস্তায় তারা মাসুলদের দ্বারা নির্যাতিত হয়েছে, চাঁদাবাজ দ্বারা নির্যাতিত হয়েছে, পুলিশের হয়রানির শিকার হয়েছে। কিন্তু এগুলির পক্ষে বাস্তবে কথা বলার মতন সেই পরিবহন নেতৃত্ব বর্তমানে বাংলাদেশে। আমরা বাংলাদেশে বহু শ্রমিক ইউনিয়ন আছে, 249টা মতন বেসিক ইউনিয়ন আছে, যেটা নেতৃত্বে বাংলাদেশ সড়ক পরিবহন এবং এটা রাজনৈতিক দুর্বৃত্তায়ন সারা বাংলাদেশের শ্রমিক নেতৃত্বকে গ্রাস করে ফেলছে বলা যায়। কুমিল্লার প্রেক্ষাপট একটু বলেন তো। কুমিল্লা আলহামদুলিল্লাহ আমরা যতটুকু সম্ভব অন্যদের তুলনায় আমি মনে করি আমরা ভালো আছি। তবে গত 17 বছর, যেটা আমি না বললে না হয়, যদিও পরিবহন শ্রমিকরা সবাই এক কাতার, রাজনীতি যার যার, হ্যাঁ, কিন্তু আমরা সড়ক পরিবহন শ্রমিক এক কাতার। কিন্তু এই যে বিগত সরকার, শেখ হাসিনার সরকার, তারা 17 বছর, আমরা 2010 সালে 938 নির্বাচন করছি। কিন্তু তারপরে এই যে তখনকার যিনি এমপি আমাদের ছিলেন জনাব হাকিম বাহার, যদিও ট্রেড ইউনিয়ন নিয়ম অনুযায়ী দ্বিবার্ষিক সম্মেলন হইয়া নির্বাচন হওয়ার কথা, বা বর্তমানে ত্রিবার্ষিক সম্মেলন, এটাকে 3 বছর শ্রম 2018-তে করা হয়েছে, কিন্তু কোনো নির্বাচন দেয় নাই। তো এই হাসিনা যেমন কিনা কয় দেশ থেকে চলে গেছে, পাশাপাশি আমাদের ইউনিয়নে যারা দায়িত্ব ছিল তারাও ইউনিয়ন ছেড়ে চলে গেছে। তো আমরা কি করব? অবশ্যই শ্রমিকদের পক্ষে না কেউ দাঁড়াইতে হবে। তো যার জন্য আমরা এই শ্রমিকদের পক্ষে দাঁড়াইয়া এই ইউনিয়নটা আমরা চালাই নিচ্ছি। কিন্তু আমরা যে আশা ভরসা নিয়ে ইউনিয়নের দায়িত্ব নিছি শ্রমিকদের পক্ষে কাজ করার জন্য, আমরা শতভাগ পূর্ণ করার মতন কোনো সুযোগ সুবিধা নাই। তারপরেও আমি মনে করি যে আমরা অন্যান্য দেশের অন্যান্য শ্রমিক সংগঠন থেকে আমরা ভালো আছি এবং আমরা শ্রমিকদের পক্ষে ভালো সেবা দিচ্ছি এবং আমরা মৃত্যুর টাকা দিচ্ছি, মেয়ের বিয়ের টাকা দিচ্ছি। প্রায় 150 জন কিনা কয় অবসরপ্রাপ্ত শ্রমিক যাদেরকে বলা যায়, এই মনে করেন যে বেকার হয়ে গেছে, এখন তাদের কাজ নাই, চাকরি নাই, বয়স হয়ে গেছে, ওরা ডায়াবেটিস, হার্ট, বিভিন্ন রকমের সমস্যা আক্রান্ত, ওদেরকে আমরা একটা মাসিক চিকিৎসা দিয়ে থাকি, হ্যাঁ, চিকিৎসা ভাতা দিয়ে থাকি।
তো এখানে মৃত্যুকালীন কত দেওয়া হয়? মৃত্যুবাণী আমার সংগঠন থেকে বর্তমানে 30,000 টাকা আমরা দিই, যেহেতু আবার কিনা মাসের কিনা একটা চিকিৎসা বাতও দিয়ে থাকি। গত 2 বছরে আমরা প্রায় 55 জনের মৃত্যুর ফান্ডে টাকা দিচ্ছি। একটা জিনিস আমরা লক্ষ্য করি, কুমিল্লাতে যে 3-4টা মানে পরিবহনের জন্য নির্ধারিত টার্মিনাল আছে, জাঙ্গালের টার্মিনাল, শাসনগাছা, চকবাজার, বিভিন্ন কোম্পানিগঞ্জ একটা বড় টার্মিনাল আছে। এই টার্মিনাল থেকে জিপি বলে একটা শব্দ আছে, হ্যাঁ, এটা দর্শকরা জানতে চায় এই জিপিটা কি? জিপিটা অ্যাকচুয়ালি এটা জেনারেল ফান্ড। জেনারেল ফান্ড এটা মালিকরা যারা সার্ভিস পরিচালনা করে, হ্যাঁ, তারা এই টাকাটা তাদের সার্ভিস পরিচালনার জন্য রাখে। যেমন আপনি আমার এশিয়া এখন আমরা একটা কাউন্টার করছি, এই কাউন্টারের কিনা ডেকোরেশন থেকে শুরু করে অত্যাধুনিক যত রকমের সুযোগ সুবিধা প্রয়োজন এগুলি দেওয়া হচ্ছে, হ্যাঁ, স্পেশালি কর্মচারী রাখা হচ্ছে, যার কারণে এখানে একটা খরচ আছে। তারপরে রাস্তার খরচ আছে, ওই যে বললাম চাঁদাবাজ যেগুলি দেখা যায় না ওদের খরচ আছে। এরপরে আমাদের যে আইন শৃঙ্খলা বাহিনী আছে, হাইওয়ে পুলিশ, থানা পুলিশ বলেন, ওদেরও একটা অনারিয়ম আছে, সম্মানই আছে, হ্যাঁ। তো সবকিছু মিলাইয়া এই খরচটা মালিকরা জেনারেল ফান্ড থেকে চালায়, জিপি থেকে চালায়। তো ওইখান থেকে আমাদেরকে কল্যাণে 30 টাকা দেয়। এবার একটু ফিরে আসি অন্য প্রেক্ষাপটে, সেটা যে বর্তমান সরকারের প্রধানমন্ত্রী যিনি জনাব তারেক রহমান, তার নেতৃত্বে দেশ চলছে, এগিয়ে যাচ্ছে। তো এই হাইওয়েতে যে সমস্ত দুর্ঘটনাগুলি হয়, এই দুর্ঘটনা নিয়ে এই মাধ্যমে, অর্থাৎ এই কাশপুর থেকে শুরু করে চট্টগ্রামের সিটি গেট পর্যন্ত অনেকগুলো, হ্যাঁ, সিসি ক্যামেরা বসানো হয়েছে। এই সিসি ক্যামেরার প্রেক্ষাপটে মানে আপনাদের কী লাভবান হবেন আপনারা, যারা চালক আছেন কিংবা পরিবহনের সাথে যারা সম্পৃক্ত, তাদের কী লাভবান হবে? এই যে এআই ক্যামেরা কয়েকটা কোশ্চেনে বসানো হয়েছে। একটা কোশ্চেন হচ্ছে যে ওভার স্পিড, একটা কোশ্চেন হচ্ছে রং পার্কিং, অর্থাৎ নিষিদ্ধ জায়গায় সে গাড়ি পার্কিং করলো, এখানে পার্কিং করার নিয়ম নাই। আরেকটা কোশ্চেন হচ্ছে সে লেন ওভারটেক করলো, অর্থাৎ সে কিনা কয় আপনার উল্টা পথে গাড়ি চালাইলো, হ্যাঁ। এই যে বিষয়গুলি আপনি আমাদের দেশের প্রেক্ষাপটে এআই ক্যামেরা, হ্যাঁ, দিয়ে দুর্ঘটনার প্রতিরোধ করা সম্ভব না। কেন? আপনি চিন্তা করেন যে গাড়িগুলি চলে হাইওয়েতে, কত পার্সেন্ট গাড়িতে মাইল মিটার আছে? স্পিড মিটার, যেটা স্পিড মিটার আমার হিসাবে 20% গাড়িতেও নাই, প্রাইভেট কার ছাড়া আর কি। আমাদের যে বড় গাড়িগুলি আছে, যে আপনি দেখতে পাচ্ছেন যে এই গাড়িগুলিতে আছে মোটামুটি, হ্যাঁ, এসি গাড়িগুলিতে, বা ঢাকা চিটাগাঙ্গের হানিফ, শ্যামলী বাইক কিছু গাড়িতে আছে, কিন্তু অল ওভার 80% গাড়িতে স্পিড মিটার নাই। তাইলে ড্রাইভার গাড়িটা চালায় কি তার আন্দাজের উপর, স্পিডটা সে তার মেমোরির উপরে সে চালায়। তো এখন সরকার বাইরে দিচ্ছে 80 কিলোমিটার, এখন তার মেমোরির বাইরে 1 কিলোমিটার বেশি চললো, তাইলে সে ওভার স্পিডের মামলা খাইল। আর উল্টো পথে গাড়ি চালানোর জন্য যে সিদ্ধান্তটা, আমি গত 1 বছর আগে হাইওয়ের যে ডিআইজি মহোদয়, ওনার সাথে আমরা যখন চিটাগাঙ্গে মিটিং করছি, তখন আমি ওনাকে একটা প্রস্তাব করছিলাম যে দেখেন স্যার, ঢাকা চট্টগ্রাম মহাসড়ক ব্যস্ততম, আন্তর্জাতিক মানের সড়ক, আমাদের জাতীয় মহাসড়ক, এখানে একটা গাড়ির চাক্কা পাংচার হলে 20 মিনিটের মধ্যে 2-3 কিলোমিটার লাইন লাগে, যাতে উল্টা পথে কেউ ঢুকতে না পারে। প্রত্যেক ইউটার্নের মধ্যে আপনি একটা ট্রাফিক পুলিশের ব্যবস্থা করে দেবেন, কারণ সাধারণ মানুষের কথা ড্রাইভাররা শুনবে না। তা আমরা এআই ক্যামেরাকে আমরা স্বাগত জানাই, বাট এটা বাস্তবায়ন করতে হইলে সেই পরিবেশের রাস্তা তৈরি করতে হবে, সেই পরিবেশ। আমরা বিদেশের মাটিতে যে মোটরওয়ে বলে, হাইওয়ে বলে, সেখানে 4 লাইন, 5 লাইন, 6 লাইন লাইনে নির্ধারণ করা আছে যে আপনি এই লাইনে এত কিলোমিটার, এই লাইনে এত কিলোমিটার, এই লাইনে এত কিলোমিটার। এই বনের সমস্ত পশু পাখি একই রাস্তা দিয়ে ছাড়েন, তাহলে হাতির পাড়া যেরকম ইঁদুর মারা যাবে। আমাদের এই হাইওয়ে সড়কে আপনার সাইকেলও চলতে আছে, রিক্সাও চলতে আছে, অটোও চলতে আছে, সিএনজিও চলতে আছে, আবার ট্রাকও চলতে আছে, লরিও চলতে আছে, চেয়ারও চলতে আছে, 120 কিলোমিটার গাড়িও চলতে আছে, আবার ইঞ্জিনবিহীন গাড়িও চলতে আছে। তাইলে এটা মানুষ চালায় দেখে এটাকে নিয়ন্ত্রণ করে চলে। ড্রাইভার থাকেন, চালক থাকেন, একজন হেল্পার থাকে, একজন সুপারভাইজার থাকে, এদেরকে নিয়মিত কোনো প্রশিক্ষণের ব্যবস্থা কি আছে? বড় ইম্পর্টেন্ট প্রশ্ন করছেন। 2011 সালে বর্তাকিয়ার যে সড়ক দুর্ঘটনা আলোচিত, তৎকালীন প্রধানমন্ত্রী মায়ের নামে যে গোল্ড কাপ, সেখানে 43 জন শিশু কিশোর মারা গেছে। তারপরে মিশুক মনির, মিডিয়া ব্যক্তিত্ব, আজকে যারা মিডিয়া আপনারা আমার কথা শুনতেছেন, এই মিশুক মনিরের মৃত্যুর পরে যে সরকার সিদ্ধান্ত নিল যে সড়ক দুর্ঘটনা প্রতিরোধ করার মতন একমাত্র কারণ জানেন পেশাগত ড্রাইভাররা। এই পেশাগত ড্রাইভার হিসেবে 2012 সালে আমি সেনাবাহিনীর ট্রেনিং নিয়ে 1 মাসে আমি ড্রাইভিং ইনস্ট্রাক্টর করেছি, কিন্তু সেখানে কথা ছিল যে আমাদেরকে বিএলটিতে ন্যস্ত করবে, আমরা ট্রেনিং করাবো।
আপনার চালকদের যে এখন যে কিনা কয় নবায়নে যে প্রশিক্ষণ নেয়, জি, জি। এখানে শুধু পার্সুর প্রশিক্ষণ, পার্সু, হ্যাঁ, এটা শুধু পার্সুর প্রশিক্ষণ, বাস্তবে কোনো প্রশিক্ষণ হ্যাঁ হয় না। কারণ একটা ড্রাইভারকে মোটিফিকেশন করতে হইলে 1 ঘন্টার আধা ঘন্টার বক্তৃতা হয় না। আমার আরেকটা প্রস্তাব ছিল 2015 সালে, আমি বলছিলাম স্যার, তখন বিআরটি চেয়ারম্যান কুমিল্লা 2 দিনের সেমিনার করছে নজরুল ইসলাম স্যার, আমি বলছিলাম বিআরটিএ, বাংলাদেশ রোড ট্রান্সপোর্ট অথরিটি, আপনি এটাকে বাংলাদেশ রোড ট্রান্সপোর্ট একাডেমিতে রূপান্তরিত করেন। অর্থাৎ প্রত্যেকটা সাংগঠনিক জেলা বিআরটিএ এইখানে যারা লাইসেন্স নিতে আসবে, আপনার মাধ্যমে তারা 15 দিনের ট্রেনিং নিবে, তারা ফিল্ড টেস্ট ট্রেনিং নিবে, লেখাপড়া ট্রেনিং নিবে, সিগন্যাল ট্রেনিং নিবে, নিয়ে এখান থেকে তারপরে কিনা কয় তারা লাইসেন্সের প্রশিক্ষণ নিয়ে লাইসেন্স নিবে। আমরা একটা জিনিস জানি যে সড়ক দুর্ঘটনায় যদি কোনো প্যাসেঞ্জার মারা যায়, তার সেটাটা কি একটা আবেদন করলে কিছু টাকা পাওয়া যায়? এটা পরিবহন শ্রমিকদের এই যে মালিকরা যে রোড ট্যাক্স দেয় বাৎসরিক, ফিটনেসের টাকা বা ট্যাক্সের টাকা, সেখান থেকে এই টাকার একটা রেশিও সরকার ফান্ডে জমা হয়। সেখানে প্রায় অনেক টাকা, প্রায় 600-700 কোটি টাকা জমা আছে। তো এটা এই গত ইন্টারিম গভর্নমেন্টের সময় এটা চালু হয়েছে। এখানে সড়ক দুর্ঘটনা যদি কেউ মারা যায় তাহলে সে 5 লক্ষ টাকা পায়, হ্যাঁ, তার পরিবার 5 লক্ষ টাকা পায়। আর যদি অঙ্গহানি হয় তাহলে 3 লক্ষ টাকা, আর যদি গুরুতর আহত হয় তাহলে 1 লক্ষ টাকা। তো এটা বর্তমানে চলমান আছে। কুমিল্লাকে বাংলাদেশের সকল জেলার লোকেরা হিসাব করে, কারণ কুমিল্লা প্রাচীন শিক্ষার একটা শহর, এবং কুমিল্লার মালিক, শ্রমিক যারা আমরা পরিবহন নেতৃত্ব দেয়, আমি কিন্তু প্রথমে পরিচয় দিছি আপনাকে, যদিও পরিবহন সেক্টরে খুব শিক্ষিত লোক নাই। আমি আইছি ওল্ডার 1983, কিন্তু আমি গাড়িতে হেল্পারি করে ড্রাইভার হচ্ছি, এবং সেখান থেকে আমি পরিবহন নেতৃত্ব দিই। তো সেই হিসেবে বলা যায় কুমিল্লাতে আমরা যারা পরিবহন নেতৃত্বে মোটামুটি কিনা কয় ড্রাইভার এবং লিটারেট পার্সনরা নেতৃত্ব দিচ্ছে। তো কুমিল্লার মালিকরাও অত্যন্ত, যেমন আপনি উদাহরণ দিলেন অধ্যক্ষ কবির আহমেদ, কুমিল্লা মালিক সমিতি অধ্যক্ষ, মানে এটা বিরাট ব্যাপার। তো সেই হিসাবে কুমিল্লার মালিক এবং শ্রমিক নেতৃত্ব অত্যন্ত সচেতন এবং সুশিক্ষিত একটা সোসাইটি বলা যায়। তো আমরা আশা করি যে এই কুমিল্লা বাংলাদেশের পরিবহন অঙ্গনে মালিকের অধিকার এবং শ্রমিকের অধিকার প্রতিষ্ঠায় কুমিল্লায় সবচেয়ে বেশি ভূমিকা পালন এগিয়ে আসবে, এবং সর্বাধিক ভূমিকা কুমিল্লায় পালন করবে। দর্শক মণ্ডলী, শুনছিলেন টিপু ভাইয়ের অনেক অজানা তথ্যগুলো কুমিল্লার প্রেক্ষাপটে। তা আমরা প্রত্যাশা করি তার নেতৃত্বে আগামী দিন কুমিল্লাতে পরিবহন সেক্টর আরও বেগবান হবে, সে প্রত্যাশা আমরা করতে পারি।